বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা এর দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে অর্থায়নের কার্যাবলী ব্যাখ্যা করো এবং দ্বিতীয়টি হচ্ছে সামষ্টিক অর্থনীতি কি। তো শিক্ষার্থীবৃন্দ, এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনার পূর্বে প্রথমে আমি একটু আগের পাঠ্যসূচিতে চলে যাই। আমরা জানি যে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ এর ব্যবহার ও ব্যবস্থাপনাকে অর্থায়ন বলে। মূলত পৃথিবীতে যখন থেকে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ব্যাপকতা সৃষ্টি হয়েছে তখন থেকে অর্থায়ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে। সাধারণত মুদ্রা প্রচলনের পরেই অর্থায়ন কাজটি গতিশীলতা লাভ করে। মুদ্রা বা অর্থ কাকে বলে? মুদ্রা বা অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, সাধারণত যা দ্বারা আমরা আমাদের পণ্য সামগ্রী বা প্রয়োজনীয় সেবা সামগ্রী লাভ করতে পারি তাকে বলা হয় অর্থ। আর এই অর্থ সংক্রান্ত কাজসমূহ যিনি সম্পাদন করেন তাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। অর্থায়নের কার্যাবলী আলোচনা করা শুরুর আগে আমি প্রথমে আর্থিক ব্যবস্থাপক কাকে বলে সেটি তোমাদেরকে একটু জানাবো। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলী যিনি সম্পাদন করেন, পর্যবেক্ষণ করেন ও পরিচালনা করেন তাকে আর্থিক ব্যবস্থাপক বলে। মূলত অর্থায়নের কার্যাবলী বলতে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে বোঝায়। আসো আমরা আমাদের প্রথম বিষয়বস্তু অর্থায়নের কার্যাবলী আলোচনা শুরু করি। অর্থায়নের কার্যাবলী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা বারবার শুনে এই সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারো। অর্থায়নের কার্যাবলী। তো অর্থায়নের বিভিন্ন ধরনের কার্যাবলী পরিলক্ষিত হয়। সাধারণত আমরা অর্থায়নের যে সকল কার্যাবলী দেখতে পাই তার মধ্যে প্রথমটি হচ্ছে তহবিল সংগ্রহ বা কালেকশন অফ ফান্ড। তো অর্থায়নের প্রথম কাজ তহবিল সংগ্রহ করা। আর্থিক ব্যবস্থাপকেরও প্রথম কাজ হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা। তো তহবিল সংগ্রহ কাকে বলে? সাধারণত একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য পরিকল্পিত উপায়ে অর্থ সংগ্রহ করা এবং অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করাকে বলা হয় তহবিল সংগ্রহ। আমরা জানি যে সাধারণত একটি ব্যবসায় প্রতিষ্ঠান দুটি উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। সাধারণত স্বল্পমেয়াদী উৎস থেকে সংগৃহীত তহবিল দিয়ে চলতি সম্পদ এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী সম্পদ নির্বাহ করা হয়। আবার দেখা যায় যে ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধনের কত অংশ ঋণ বা ধার নিয়ে নির্বাহ করা হবে তাকে বলা হয় কাম্য মূলধন কাঠামো। এখন দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক এই মূলধন মিশ্রণ বা কাম্য মূলধন কাঠামো সঠিকভাবে সম্পাদন করে থাকেন। এবার আসো অর্থায়নের দ্বিতীয় যে কাজটি রয়েছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। মূলধন বাজেটিং সিদ্ধান্ত বা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। মূলধন বাজেটিং এর সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত সম্পৃক্ত।
সাধারণত একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংকে অর্থায়নের সাফল্যের চাবিকাঠিও বলা হয়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সম্প্রসারণ, আধুনিকায়ন কিংবা পণ্য সারিতে নতুন পণ্যের আগমন ইত্যাদি বিষয়গুলো সাধারণত মূলধন বাজেটিং এর মাধ্যমে করা হয়ে থাকে। আমরা যদি একটি মুদি দোকানের কথা চিন্তা করি, তাহলে মুদি দোকানের ফ্রিজ ক্রয়, এটি হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং এর সিদ্ধান্তের সাথে ভবিষ্যৎ সম্পৃক্ত। ভবিষ্যতের উপর অনুমান করে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই একজন আর্থিক ব্যবস্থাপক মূলধন বাজেটিং সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে হলে তাকে সঠিকভাবে ভবিষ্যতের তথ্য ও উপাত্তসমূহ সংগ্রহ করে তা যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগ প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের কার্যকাল কত, ওই প্রকল্প হতে ভবিষ্যতে প্রত্যাশিত আয়, অর্থের নিরাপত্তা ইত্যাদি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবার আসো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা শর্ট টার্ম অ্যাসেট ম্যানেজমেন্ট। তাহলে অর্থায়নের 3 নম্বর কাজটি হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। কি পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী, সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা হবে, এই সংক্রান্ত সিদ্ধান্তকে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেটিও স্বল্পমেয়াদী ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পত্তি এবং চলতি দায়। আর চলতি সম্পত্তি ও চলতি দায়ের মেয়াদ সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। চলতি সম্পদ বলতে সাধারণত চলতি তহবিল, মজুদ পণ্য, প্রাপ্য বিল বা বিবিধ দেনাদারকে বোঝায়। আর্থিক ব্যবস্থাপক এমনভাবে চলতি সম্পদ ব্যবস্থাপনা করেন যাতে প্রতিষ্ঠানের তারল্য সংকট সৃষ্টি না হয়। প্রতিষ্ঠানের তারল্য সংকট সৃষ্টি হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয় এবং প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনায় সমস্যা সৃষ্টি হয়। তো আর্থিক ব্যবস্থাপক সাধারণত চলতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত তারল্য বজায় রেখে চলতি সম্পদ ব্যবস্থাপনা করে থাকেন। এবার আসো অর্থায়নের যে 4 নম্বর কাজটি রয়েছে, তহবিল বা মুনাফার বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ ফান্ড। 4 নম্বর কাজটি হচ্ছে তহবিল বন্টন। শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের তহবিল বন্টন বলতে সাধারণত প্রতিষ্ঠানের মুনাফার বন্টনকে বোঝায়। তো তহবিল বন্টন বলতে আমরা তো বললাম যে প্রতিষ্ঠানের মুনাফার বন্টনকে বোঝায়। তারপরেও ব্যাপকভাবে তহবিল বন্টন বলতে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান, ঋণদাতাদের সুদ প্রদান এবং সরকারকে ট্যাক্স প্রদানকে বোঝায়। তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগকে প্রভাবিত করে। সঠিকভাবে লভ্যাংশ প্রদান না করলে বা নিয়মিত লভ্যাংশ প্রদান না করলে কোম্পানির সুনাম বিনষ্ট হয়। কোম্পানির সুনাম বিনষ্ট হলে বা নিয়মিত লভ্যাংশ প্রদান না করলে শেয়ার হোল্ডারগণ কোম্পানির উপর আস্থা হারায় এবং অন্য কোম্পানির তারা বিনিয়োগে আগ্রহী হয়। তাই প্রতিষ্ঠানের জন্য তহবিল বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এখানে দেখা যায় যে সাধারণত মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হয় না। শেয়ার হোল্ডারদের মাঝে মুনাফার যে অংশ বিতরণ করা হয় বা বন্টন করা হয় তাকে বলা হয় লভ্যাংশ।
আমাদের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় লভ্যাংশ কি এই প্রশ্নটি এসে থাকে। তাহলে আমি আবারও বলছি, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হয় তাকে লভ্যাংশ বলে। আরও একটি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে, সংরক্ষিত তহবিল বা অবন্টিত মুনাফা কাকে বলে? সংরক্ষিত তহবিল বা অবন্টিত মুনাফা বলতে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ না করে একটি নির্দিষ্ট তহবিলে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় সংরক্ষিত তহবিল বা অবন্টিত মুনাফা। এছাড়াও দেখা যায় যে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন ধরনের নীতিমালা অনুসরণ করে লভ্যাংশ বিতরণ করে থাকে। অর্থাৎ মোট মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে এবং কত অংশ সংরক্ষিত তহবিল হিসাবে রেখে দেওয়া হবে, এই সংক্রান্ত নীতিমালাকে বলা হয় লভ্যাংশ নীতি। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের লভ্যাংশ নীতি অনুসরণ করে থাকে। যেই প্রতিষ্ঠান তার শেয়ার হোল্ডারদের মাঝে যেই ধরনের লভ্যাংশ নীতি প্রযোজ্য বা শেয়ার হোল্ডারগণের প্রত্যাশা অনুযায়ী কোন ধরনের লভ্যাংশ নীতি ব্যবহার করবে সেটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক নির্ধারণ করে থাকেন। তো আমরা যদি একটি উদাহরণ দেই, যেমন ধরো বেক্সিমকো লিমিটেড তার শেয়ার হোল্ডারদেরকে মোট মুনাফার 60% লভ্যাংশ আকারে বিতরণ করে এবং 40% সংরক্ষিত তহবিল আকারে রেখে দেয়। তাহলে এটি হচ্ছে তার লভ্যাংশ নীতি। আবার কোনো প্রতিষ্ঠান দেখা যায় যে লভ্যাংশটি নগদে না দিয়ে শেয়ারের মাধ্যমে দিয়ে থাকে। নগদে যদি লভ্যাংশ বিতরণ করা হয় তাকে বলা হয় নগদ লভ্যাংশ নীতি, আর শেয়ারে যদি লভ্যাংশ দেওয়া হয় তাকে বলা হয় স্টক লভ্যাংশ নীতি। তো আমরা এখন আসো লভ্যাংশের কথা বলেছি, এবার আসো ঋণের বিষয়টি। ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যথাসময়ে ঋণের সুদ পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়া হতে পারে। তো এখানে যেহেতু দেউলিয়া শব্দটি এসেছে তাই আমি তোমাদেরকে বলছি দেউলিয়া কাকে বলে। সাধারণত আইনের দৃষ্টিতে ঋণ পরিশোধে অসমর্থ বা অক্ষম ব্যক্তিকে বলা হয় দেউলিয়া। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান যদি তার শেয়ার হোল্ডারদেরকে সময় মতো লভ্যাংশ দিতে না পারে বা ঋণদাতাগণকে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে সুদ প্রদান করতে না পারে তখন প্রতিষ্ঠানটি দেউলিয়া হতে পারে। সরকার কখনো দেউলিয়া হয় না, কারণ সরকার কোনোদিন দেউলিয়া হওয়া সম্ভব নয়। এরপরে আসো, কোম্পানিকে মুনাফা হতে সরকারকে কর প্রদান করতে হয়। সাধারণত কর দুই ধরনের হয়, একটি হচ্ছে ব্যবসায়িক কর বা কর্পোরেট ট্যাক্স, আরেকটি হচ্ছে আয়কর বা পার্সোনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স। সাধারণত কোম্পানি তার অর্জিত মুনাফার উপর সরকারকে যে কর দিয়ে থাকে তাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স, আর শেয়ার হোল্ডারগণ তাদের প্রাপ্ত লভ্যাংশের উপর সরকারকে যে কর দিয়ে থাকে তাকে বলা হয় ইনকাম ট্যাক্স বা পার্সোনাল ট্যাক্স। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা বিষয়গুলো সম্পর্কে ভালো একটি ধারণা লাভ করতে পারছো। তহবিল বন্টন একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক তার ব্যবসায়ের জন্য সঠিকভাবে সম্পাদন করে থাকেন। প্রতিটি ফার্মের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য স্বল্প ব্যয়ে পণ্যদ্রব্য উৎপাদন করে মুনাফা অর্জন করতে হয়। এক্ষেত্রে অর্থায়ন সম্পর্কে জ্ঞান থাকলে প্রতিটি ফার্ম সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমে সঠিক সময়ে সঠিক পরিমাণ অর্থ সংগ্রহ এবং তা যথাযথভাবে বিনিয়োগের মাধ্যমে স্বল্প ব্যয়ে পণ্যদ্রব্য উৎপাদন করে মুনাফা অর্জন করতে পারে। মূলধন সংগ্রহের ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে। আবার যে সকল কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠান শেয়ার বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে সক্ষম নয় সেই সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। আবার আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যারা ঋণ নিতে পারে না তারা আবার বিভিন্ন ধরনের গ্রাম্য মহাজন বা ইজারাদারের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়েও তহবিল সংস্থান করতে পারে।
তো শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু অর্থায়নের কার্যাবলী শেষ হলো। এবার আসো আমরা আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করি। সামষ্টিক অর্থনীতি বলতে সাধারণত অর্থনীতির সম্পূর্ণ বিষয়বস্তুকে বোঝায়। তো এক সময় দেখা যেত যে পৃথিবীতে অর্থনীতি বিষয়টির উদ্ভাবন ঘটে। পরবর্তীতে অর্থনীতির মধ্যেই মূলত আমাদের যে ব্যবসা শিক্ষার পঠিত বিষয় হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স ইত্যাদি সম্পৃক্ত ছিল। ধীরে ধীরে বিশেষায়নের মাধ্যমে অর্থনীতি থেকে এই বিষয়গুলোকে আলাদা করা হয়েছে। সামষ্টিক অর্থনীতি। তো আসো শিক্ষার্থীবৃন্দ, সামষ্টিক অর্থনীতি কাকে বলে? বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা সামষ্টিক অর্থনীতি বলতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করাকে বোঝায়। তাহলে আমি যদি লিখে দেই তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। অর্থনীতির যে শাখায় কোনো বিশেষ বা স্বতন্ত্র বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে অর্থনীতির সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে দেখো, অর্থনীতির যে শাখায় কোনো বিশেষ বা স্বতন্ত্র বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে অর্থনীতির সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। তো এখানে সামষ্টিক অর্থনীতিতে সাধারণত একটি দেশের বিশেষ কোনো গোষ্ঠীকে নিয়ে চিন্তা করা হয় না। এখানে সমগ্র জনসংখ্যা বা সমগ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান, দেশের অভ্যন্তরে বিভিন্ন পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি বা নিম্নগতি কিংবা সকল ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে বিশেষ কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, বিশেষ কোনো পণ্যের দ্রব্যমূল্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় না। আর একটি দেশের অর্থনীতিতে সাধারণত দুটি পক্ষ দেখা যায়। একটি হচ্ছে ঘাটতি একক, আরেকটি হচ্ছে উদ্বৃত্ত একক। ঘাটতি একক সাধারণত উৎপাদক বা ব্যবসায় ফার্ম নিয়ে গঠিত হয়, আর উদ্বৃত্ত একক সাধারণত ভোক্তা, যাদের দ্বারা আয় ব্যয় প্রভাবিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তুগুলো সম্পর্কেও ধারণা লাভ করতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।